নমস্কার আমার সকল প্রিয় ছাত্রছাত্রী। আমি আজকে তোমাদেরকে পড়াবো ক্লাস 11-এর ভাঁজযুক্ত অঞ্চলের সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা। তবে এটা শুধু 11-ই নয়, উঁচু ক্লাসেও এটার খুব প্রয়োজন। এই প্রশ্নটি তোমরা একটু জেনে রাখো এবং এর যে বিভিন্ন ভূমিরূপগুলো আমি একটু ডিটেলস তোমাদের সঙ্গে একটু আলোচনা করছি। আশা করি তোমরা যদি একটু দেখো এটা খুব সহজেই তোমরা লিখতে পারবে। তোমরা জাস্ট এটা কনসেপ্ট নিয়ে রাখো, কনসেপ্ট নিলে তোমরা নিজেরাই এটা লিখতে পারবে। তো চলো আমরা আলোচনা করি। প্রথমেই দেখো যে ভাঁজযুক্ত অঞ্চলের সৃষ্ট ভূমিরূপগুলো কী কী আছে। দেখো ভাঁজযুক্ত অঞ্চলের সৃষ্ট ভূমিরূপগুলির প্রথমেই আছে যেটা আছে সেটা হলো ভঙ্গিল পর্বত। প্রথমেই দেখো কী আছে এখানটায়, ভঙ্গিল পর্বত। প্রথমেই এখানে দেখো প্রথমে কী আছে, ভঙ্গিল পর্বত। এবার ভঙ্গিল পর্বতের সম্পর্কে আগে একটু আলোচনা করি। দেখো ভঙ্গিল পর্বত কী, তোমরা বলবে যে মহীখাতে বা সমুদ্রে, দেখবে মহীখাতে বা সমুদ্রে, মনে করো এরকম, এটা মনে করো মহীখাত। এবার মহীখাত বা সমুদ্রে যখন পলি পড়ে, মহীখাত বা সমুদ্রে যখন পলি পড়ে তখন এই পলিতে সংকোচন বলের প্রভাবে কি হয়, ধীরে ধীরে এরকম ভাঁজ হয় এবং আস্তে আস্তে এই ভাঁজ উঁচু হয়ে গিয়ে পর্বত তৈরি করে, এরকম পর্বত তৈরি করে। তাহলে ভাঁজযুক্ত অঞ্চলে তাহলে কি বলবে তোমরা, যে মহীখাতে বা সমুদ্রে পলি সঞ্চিত হলে সেই পলিতে সংকোচন বলের প্রভাবে, মনে করো এইখানে একটা ভূমি, এখানে একটা ভূমি আছে, এখানেও একটা ভূমি, হ্যাঁ, বা দুটো ভূখণ্ড, এই দুটো ভূখণ্ডের চাপে সংকোচন বলের প্রভাবে মাঝখানের পলিতে চাপ পড়ে গিয়ে এরা ভাঁজ খেয়ে উপরে উঠে গিয়ে পর্বত তৈরি করে। তাহলে এটাই হলো কী বলো তো, ভঙ্গিল পর্বত। তাহলে ভঙ্গিল পর্বত সম্পর্কে তোমরা প্রথমে পয়েন্ট করলে ভঙ্গিল পর্বত। এবার ভঙ্গিল পর্বত পয়েন্ট করে তোমরা লিখবে এইভাবে যে মহীখাতে, এইটা হলো মহীখাত, মহীখাতে বা সমুদ্রে সঞ্চিত পলিতে সংকোচন বলের প্রভাবে উঁচু হয়ে যে ভূমিরূপ গঠন করে সেই ভূমিরূপকেই বলা হয় ভঙ্গিল পর্বত। তোমরা উদাহরণ হিসেবে তোমরা দিতে পারো যে পৃথিবীতে অনেকগুলো ভঙ্গিল পর্বত রয়েছে, যেরকম কী কী, যেরকম ভারতের হিমালয় পর্বত, ইউরোপের আল্পস পর্বত, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ, এই সমস্ত পর্বত কিন্তু ভঙ্গিল পর্বত। এবার তোমরা উদাহরণ হিসেবে যদি মনে করো যে হিমালয় পর্বত লিখবে, তাহলে হিমালয় পর্বত কিন্তু আজকে যেখানে হিমালয় পর্বতগুলো দাঁড়িয়ে আছে এখানে কিন্তু একসময় টেথিস নামে একটা সমুদ্র বা মহীখাত ছিল। আর এই টেথিসের পলিতে যে চাপ, এই চাপের ফলে মানে এক পাশে যেরকম ভূখণ্ড, একটার নাম ছিল আঙ্গারা ল্যান্ড আর একটার নাম ছিল গন্ডোয়ানা ল্যান্ড, এই দুটো ভূমিরূপের সংকোচন বলের প্রভাবে এই টেথিসের পলিতে চাপ পড়ে গিয়ে কিন্তু হিমালয় পর্বতের সৃষ্টি। তাহলে তোমরা কিন্তু উদাহরণ হিসাবে কিন্তু এটা লিখতে পারো। তাহলে হিমালয় পর্বত, তাহলে ভঙ্গিল পর্বত সম্পর্কে এখানটা যে প্রথম পয়েন্টটা রয়েছে ভঙ্গিল পর্বত, তোমরা কিন্তু এই বিষয়টা জাস্ট একটু ডিটেলস তোমরা নিজের মতো করে ধারণা নিয়ে তোমরা লিখবে। তাহলে প্রথমটা কি, তাহলে ভঙ্গিল পর্বত। আচ্ছা 2 নম্বরে, এটা 1 নম্বর। আচ্ছা 2 নম্বরে কী আছে, 2 নম্বরে দেখো জুড়া গঠন। 2 নম্বরে হলো কি, 2 নম্বরে হলো জুড়া গঠন। আচ্ছা জুড়া গঠনটা কি, দেখো কী আছে, জুড়া গঠন। জুড়া গঠনটা দেখো, এটা একটা সহজ। দেখো এটা কি হয়, ভঙ্গিল পার্বত্য অঞ্চলে সাধারণত কি হয়, স্বাভাবিক ক্ষয়চক্র। দেখো স্বাভাবিক ক্ষয়চক্র কিন্তু সব জায়গায়, মানে বিশেষ করে আর্দ্র অঞ্চল, এবং তোমরা জানো যে স্বাভাবিক ক্ষয়চক্র হয়। দেখো স্বাভাবিক ক্ষয়চক্রের 3টা পর্যায়, যৌবন, পরিণত, বার্ধক্য, 3টা পর্যায় আছে। যে কী হয়, ভঙ্গিল পার্বত্য অঞ্চলে যখন স্বাভাবিক ক্ষয়চক্রের যৌবন পর্যায়ে, কখন, যৌবন পর্যায়ে, স্বাভাবিক ক্ষয়চক্রের যৌবন পর্যায়ে কোথায়, ভঙ্গিল পার্বত্য অঞ্চলে স্বাভাবিক ক্ষয়চক্রের যৌবন পর্যায়ে কি হয়, ঊর্ধ্বভঙ্গগুলিতে শৈলশিরা আর অধভঙ্গগুলিতে উপত্যকা গঠিত হয়। তাহলে ভালো করে শোনো, কোথায়, ভঙ্গিল পার্বত্য অঞ্চলে কখন, স্বাভাবিক ক্ষয়চক্রের যৌবন পর্যায়ে কি হয়, যে ঊর্ধ্বভঙ্গগুলিতে শৈলশিরা আর অধভঙ্গগুলিতে উপত্যকা গঠিত হয়। মনে করো চিত্রটা আমি এরকম আঁকলাম, দেখো কি হয়, তাহলে কোথায় এটা, এটা হলো ভঙ্গিল পার্বত্য অঞ্চলে কখন, স্বাভাবিক ক্ষয়চক্রের যৌবন পর্যায়ে। এবার স্বাভাবিক ক্ষয়চক্রের যৌবন পর্যায়ে কি হয়, যে ঊর্ধ্বভঙ্গগুলিতে, এই যে মনে করো এইরকম, এইরকম মনে করো আমি জাস্ট এরকম একটা ভূমিরূপ আঁকলাম। এখানটা দেখো স্বাভাবিক ক্ষয়চক্রের এইটা হলো ঊর্ধ্বভঙ্গ, তাহলে ঊর্ধ্বভঙ্গটা দেখো উঁচু, আর অধভঙ্গটা কি দেখো নিচু, এইটা হলো উঁচু, দেখো এটা হলো নিচু। তাহলে স্বাভাবিক কোথায়, আবার বলছি, স্বাভাবিক মানে ক্ষয়চক্রের যৌবন পর্যায়ে কোথায়, ভঙ্গিল পার্বত্য অঞ্চলে কি হয়, এই যে উচ্চভূমি বা এই যে তোমার ঊর্ধ্বভঙ্গ, এটা ঊর্ধ্বভঙ্গ, এই ঊর্ধ্বভঙ্গগুলিতে কি, শৈলশিরা,
ঊর্ধ্বভঙ্গগুলিতে কি শৈলশিরা, আর অধভঙ্গগুলিতে কি উপত্যকা গঠিত হয়। অধভঙ্গগুলিতে কি হয়? উপত্যকা গঠিত হয়। এই ধরনের গঠনকেই বলা হয় কি বলতো? জুড়া গঠন। এটা কোথায় দেখা যায়? এটা সুইজারল্যান্ড, ইউরোপের একটা দেশ সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের একটা জুড়া পর্বত আছে। এই জুড়া পর্বতের যে স্বাভাবিক ভূগঠন সেটা প্রথম বিকশিত হয়। তাহলে সুইজারল্যান্ডের যে জুড়া পর্বতের যে বিকাশ ঘটে সেই বিকশিত পর্বতের নাম অনুসারেই একে বলা হয় জুড়া গঠন, তার সঙ্গে মিল থাকার জন্য। তাহলে সুইজারল্যান্ডের যে জুড়া পর্বত, সেই জুড়া পর্বতের গঠনের সঙ্গে মিল থাকায় একে বলা হয় জুড়া গঠন। তাহলে জুড়া গঠনে কি বলবে তোমরা? জুড়া গঠনে খুব সুন্দর করে বলবে যে ভঙ্গিল পার্বত্য অঞ্চলে, ভালো করে শোনো, ভঙ্গিল পার্বত্য অঞ্চলে কখন স্বাভাবিক ক্ষয়চক্রের যৌবন পর্যায়ে ঊর্ধ্বভঙ্গগুলিতে কি শৈলশিরা আর অধভঙ্গগুলোতে কি উপত্যকা গঠিত হয়। এই ধরনের গঠন কি বলা হয়? জুড়া গঠন। কোথায় দেখা যায়? এটা সুইজারল্যান্ডের জুড়া পর্বতে এই রকম গঠন ছিল, তাই এর নাম অনুসারে কি বলতো? জুড়া গঠন। তাহলে তোমরা কিন্তু তাহলে কিন্তু এখানটায় এটাও পারবে, এটা কি ভঙ্গিল পার্বত্য অঞ্চলে তোমরা কিন্তু পাবে, এবং এখানটায় তোমরা জুড়া গঠনও কিন্তু পাবে। আচ্ছা, 3 নম্বর যেটা রয়েছে, 3 নম্বর দেখো না কি আছে? বৈপরীত্য ভূমিরূপ। কি? বৈপরীত্য ভূমিরূপ, ইনভার্সন অফ টোপোগ্রাফি, বৈপরীত্য ভূমিরূপ। এবার বৈপরীত্য ভূমিরূপটা আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করি। দেখো বৈপরীত্য ভূমিরূপটা কি? দেখো কি হয়, একদম খুব সুন্দর। এইখানটা দেখো বৈপরীত্য ভূমিরূপ হয়। দেখো ভাঁজযুক্ত শিলাস্তরে, মানে তোমার এই ভঙ্গিল পার্বত্য অঞ্চলে, ভঙ্গিল পার্বত্য অঞ্চল মানে ভাঁজযুক্ত শিলাস্তর। এই যে ভাঁজযুক্ত শিলাস্তর বা ভঙ্গিল পার্বত্য অঞ্চলে ভূমিরূপ গঠনের প্রাথমিক নিয়ম কি? এটা কিন্তু ভূমিরূপ গঠনের একটা প্রাথমিক নিয়ম। জুড়া গঠন মানে কিন্তু ভূমিরূপ গঠনের প্রাথমিক নিয়ম। ভূমিরূপ গঠনের প্রাথমিক নিয়ম অনুসারে কি ঊর্ধ্বভঙ্গগুলিতে কিন্তু শৈলশিরা আর অধভঙ্গগুলিতে কি উপত্যকা। এটা কিন্তু ভূমিরূপ গঠনের প্রাথমিক নিয়ম। ভাঁজযুক্ত শিলাস্তরে, ভালো করে শোনো, ভাঁজযুক্ত শিলাস্তরে ভূমিরূপ গঠনের প্রাথমিক নিয়ম অনুসারে ঊর্ধ্বভঙ্গগুলিতে শৈলশিরা আর অধভঙ্গগুলিতে উপত্যকা গঠিত হয়। কিন্তু কখনো কখনো ক্ষয়চক্রের পার্থক্যের কারণে কি হয়? উল্টো দেখা যায়। ক্ষয়চক্রের পার্থক্যের কারণে উল্টো ভূমিরূপ দেখা যায়। কি হয়? আমি জাস্ট একটা চিত্রের সাহায্যে তোমাদেরকে দেখাচ্ছি। সাধারণত কি হয়? এই যে এটা ঊর্ধ্বভঙ্গ, আর এটা কি অধভঙ্গ, এটা কি আবার ঊর্ধ্বভঙ্গ। আমি এটা দেখে, এই যে ঊর্ধ্বভঙ্গগুলো কি, ঊর্ধ্বভঙ্গগুলো কি সাধারণত শৈলশিরা থাকার কথা, কিন্তু এগুলো ক্ষয় পেয়ে কি হয়? এইটা নিচু হয়ে যায়, এরকম হয়ে যায়। এটা ছিল উঁচু, হয়ে গেল কি নিচু, এটা একদম আরও নিচু হয়ে যাবে। আর এই যে যেটা উপত্যকা, এই উপত্যকাটা কী বলতো? এটা উঁচুই থাকে, আর এটা একদম নিচু হয়ে যায়। তাহলে এইটা যখন হয়ে যায় নিচু আর এটা হয়ে যায় উঁচু, মানে কি যেটা কি মানে ঊর্ধ্বভঙ্গে কী হয়ে যায়? উপত্যকা, আর অধভঙ্গ হয়ে যায় কি শৈলশিরা। এই ধরনের বিপরীত ভূমিরূপকে বলা হয় কি? এই ধরনের বিপরীত ভূমিরূপকেই বলা হয় বৈপরীত্য ভূমিরূপ। তাহলে তোমরা কি বলবে? যে ভাঁজযুক্ত শিলাস্তরে ভূমিরূপ গঠনের প্রাথমিক নিয়ম অনুসারে ঊর্ধ্বভঙ্গে শৈলশিরা আর অধভঙ্গে উপত্যকা গঠিত হয়, কিন্তু ক্ষয়চক্রের কারণে অনেক সময় ঊর্ধ্বভঙ্গে উপত্যকা আর অধভঙ্গ শৈলশিরা রূপে অবস্থান করে। এই ধরনের বিপরীত ভূমিরূপকে বলা হয় কি? বৈপরীত্য ভূমিরূপ বা ইনভার্সন অফ টোপোগ্রাফি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোনটা হলো বৈপরীত্য ভূমিরূপ। সাধারণত আমাদের ভূমিরূপের নিয়ম কি? সাধারণত আমাদের ভূমিরূপগুলোতে, আবারও বলছি, আমি আরেকবার রিপ্লে করছি, সাধারণ আমাদের ভূমিরূপগুলোতে সবসময় যেটা জুড়া গঠন, স্বাভাবিক ভূমিরূপের সাথে ঊর্ধ্বভঙ্গে শৈলশিরা আর অধভঙ্গে উপত্যকা গঠিত হয়। কিন্তু বৈপরীত্য ভূমিরূপের ক্ষেত্রে কি হয়? ক্ষয়চক্রের কারণে ঊর্ধ্বভঙ্গে হয় উপত্যকা আর অধভঙ্গগুলো শৈলশিরা রূপে অবস্থান করে। এই ধরনের বিপরীত ভূমিরূপকে কি বলা হয়? বৈপরীত্য। এবার তাহলে দেখো, তাহলে আমাদের কয়টা হয়ে গেল? ভঙ্গিল পর্বত হয়ে গেল, জুড়া গঠন হয়ে গেল, বৈপরীত্য ভূমিরূপ হয়ে গেল। জুড়া গঠনের উল্টোটা হলো বৈপরীত্য ভূমিরূপ। আচ্ছা, এইবার আমাদের কি আসবে? দেখো 4 নম্বরে কি আছে? কোয়েস্তা। কি আসবে? কোয়েস্তা। এবার কোয়েস্তাটা কি? দেখো একটা চিত্রগুলো কিন্তু তোমরা সুন্দর করে দেখে নিলে, চিত্রের মাধ্যমে তোমরা বুঝেও গেলে কিন্তু যে কি। এইবার দেখো কোয়েস্তা কি? 4 নম্বরে কি আসছে? কোয়েস্তাটা কি? দেখো কোয়েস্তা হলো কি? সাধারণত একনত ভাঁজযুক্ত শিলাস্তরে, কি একনত ভাঁজযুক্ত যেটা শিলাস্তর একদিকে নত হয়ে থাকবে, হ্যাঁ একদিকে নত হয়ে থাকবে, একনত ভাঁজযুক্ত শিলাস্তরে দেখো একদিকে একনত, হ্যাঁ
একনত ভাঁজযুক্ত শিলাস্তরে কি হয় সাধারণত, এই একনত ভাঁজযুক্ত শিলাস্তরে অপ্রতিসম ঢালের আয়াম বরাবর কি, যে একনত ভাঁজযুক্ত শিলাস্তরে, ভালো করে শুনবে, একনত ভাঁজযুক্ত শিলাস্তরে অপ্রতিসম ঢালের আয়াম বরাবর গঠিত উচ্চভূমিকে বলা হয় কোয়েস্তা। তাহলে কোথায়, একদিকে নত হয়ে থাকবে, একনত ভাঁজযুক্ত শিলাস্তরে। তাহলে একনত ভাঁজযুক্ত শিলাস্তরের কোথায়, যে একনত ভাঁজযুক্ত শিলাস্তরের অপ্রতিসম ঢালের আয়াম বরাবর, এই কথাটা মনে রাখতে লাগবে। কোথায়, একনত, একদিকে নত হয়ে থাকবে, একনত ভাঁজযুক্ত শিলাস্তরে অপ্রতিসম ঢালের আয়াম বরাবর গঠিত উচ্চভূমিকেই বলা হয় কোয়েস্তা। তাহলে তোমাদেরকে যদি বলে কোয়েস্তা কি, তোমরা বলবে যে একনত ভাঁজযুক্ত শিলাস্তরে অপ্রতিসম ঢালের আয়াম বরাবর গঠিত উচ্চভূমিকে বা শৈলশিরাকেই বলা হয় কোয়েস্তা। যদি বলে কোথায় দেখা যায় কোয়েস্তা, তোমরা বলবে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে কোয়েস্তা দেখা যায়। আমেরিকা যুক্তরাষ্ট্রের কোন উপকূলে, পূর্ব উপকূল। তাহলে কোয়েস্তা কোথায় দেখা যায়, আমেরিকা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে কোয়েস্তা দেখা যায়। আচ্ছা, তাহলে এই হলো কোয়েস্তা। এইবার দেখো 5 নম্বরে দেখো কি আছে, 5 নম্বরে এখানে দেখা আছে হকব্যাক। 5 নম্বরে, তাহলে 5 নম্বরে কি আছে, হকব্যাক 5 নম্বরে। হ্যাঁ, এখানে না একটা জিনিস মনে রাখবে, এখানে ঢালটা একনত ঢালযুক্ত অঞ্চলে না, এটার ঢাল সাধারণত কী বলতো 20 ডিগ্রির মানে কম, এরকম। হ্যাঁ, 20 ডিগ্রির মধ্যে এর যে অ্যাঙ্গেলটা থাকে, কোণ যে থাকে প্রায়, দেখো যতটুকু নত আছে প্রায় 20 ডিগ্রির মধ্যে থাকবে। হ্যাঁ, আর এখানে দেখো আরেকটা, এরপরে কী আছে 5 নম্বরে কী আছে, হকব্যাক। হকব্যাকটা দেখো একই কথা, একনত, হকব্যাকটা কি, যে একনত ভাঁজযুক্ত শিলাস্তরে প্রতিসম ঢালের আয়াম বরাবর গঠিত শৈলশিরাকে বলা হয় হকব্যাক। তাহলে দেখো একনত ভাঁজযুক্ত শিলাস্তরের অপ্রতিসম ঢালের আয়াম বরাবর গঠিত উচ্চভূমিকে বলা হয় কোয়েস্তা, আর একনত ভাঁজযুক্ত শিলাস্তরের প্রতিসম ঢালের আয়াম বরাবর গঠিত উচ্চভূমিকে বলা হয় কি বলতো, হকব্যাক। তাহলে একটা হলো কি বলতো একই, একটা প্রতিসম ঢালে আর একটা অপ্রতিসম ঢালে। অপ্রতিসম ঢালের আয়াম বরাবর যেটা গঠিত হবে ওইটা হলো কোয়েস্তা, আর প্রতিসম ঢালের আয়াম বরাবর যেটা উচ্চভূমি গঠিত হবে সেটা হলো হকব্যাক। একদম সিম্পল কথা, তোমরা মনে রাখবে। আর এর শুধু কি বলতো, এর ঢালটা কি বলতো, এর ঢালটা একটু বেশি। এর ঢালটা কি বলতো, এটা দেখো একটু কম ছিল, এর ঢালটা কি বলতো একটু বেশি। এর ঢালটা দেখো, এই যে এখানটা যে অ্যাঙ্গেলটা আছে, এই যে এখানে যে কোণটা আছে, এটা দেখো বেশি, আর এটা কিন্তু কম। হ্যাঁ, এর কিন্তু এটা বেশি। হ্যাঁ, প্রায় এটা 45 ডিগ্রি এটা। আর এটার কিন্তু সাধারণত কি কম থাকে কিন্তু। আচ্ছা, তাহলে তোমরা অত কিছু তোমাদের বলার প্রয়োজনের সাথে শুধু তোমাদের যদি বলে যে কোয়েস্তা কি আর হকব্যাক কি, তোমরা বলবে যে একনত ভাঁজযুক্ত শিলাস্তরের অপ্রতিসম ঢালের আয়াম বরাবর গঠিত উচ্চভূমি, ওইটাকে আমরা বলবো কোয়েস্তা। আর একনত ভাঁজযুক্ত শিলাস্তরের প্রতিসম ঢালের আয়াম বরাবর গঠিত উচ্চভূমিকে বলবো আমরা হকব্যাক। আর এইটা দেখা যায় আমেরিকা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে কোয়েস্তা, আর হকব্যাক দেখা যায় আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে, মানে পশ্চিমে দেখা যায় হকব্যাক। তাহলে এই যে এখানটা কয়টা হলো, এখানটা দেখো 5টা ভূমিরূপ হয়ে গেল। তাহলে কি কি 5টা ভূমিরূপ হয়ে গেল, যে ভঙ্গিল পর্বত, তারপরে কে জুড়া গঠন, বৈপরীত্য ভূমিরূপ, কোয়েস্তা, হকব্যাক। এইবার দেখো 6 নম্বরে কি আছে, 6। আমি জাস্ট একটু চিত্রের সাহায্যে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি। 6 নম্বরে কি আছে দেখো, 6 নম্বরে কি আছে, ভিগু ও উপত্যকা। ভিগু উপত্যকা আছে 6 নম্বরে। ভিগু বা উপত্যকা কি দেখো, অ্যাকচুয়ালি কি হয়, ভাঁজযুক্ত যে সমস্ত শিলা, ভাঁজ মানে ভঙ্গিল পার্বত্য অঞ্চল, মানে ভাঁজযুক্ত শিলাস্তরে ভূমির ঢাল বেশি হলে, ভাঁজযুক্ত শিলাস্তরে যদি ভূমির ঢাল বেশি হয়, মনে করো এই যে 6 নম্বর আমি দিলাম, এটাকে ভিগু উপত্যকা। দেখো ভাঁজযুক্ত শিলার ভূমির ঢাল যদি বেশি হয়, মনে করো এইরকম হয়ে একদম খাড়া এরকম হলো, তাহলে কি ভাঁজযুক্ত, এটা ভাঁজ, তাহলে ভাঁজযুক্ত শিলাস্তরে ভূমির ঢাল যদি বেশি হয়, দেখো এটা খুব বেশি হয়েছে কিন্তু, তাহলে ভাঁজযুক্ত শিলাস্তরে ভূমির ঢাল যদি বেশি হয় তাহলেই কিন্তু ভিগুর সৃষ্টি হবে। তাহলে ভাঁজযুক্ত শিলাস্তরে ভূমির ঢাল যদি বেশি হয় তাহলে ভিগুর সৃষ্টি হয়। আর এই ভিগুর যে নিম্নভূমিটা, এই যে নিচু অংশটা, এইখানে দেখো উপত্যকা গঠিত হয়েছে, এইটা হলো উপত্যকা।
তাহলে এইটা হলো ঢালটা উপর থেকে খাড়া ঢালটা হলো ভিগু, আর নিচের যে অংশটা হলো নিম্নভূমি, এই নিম্নভূমিটা হলো উপত্যকা, এইটাকে হলো ভিগু উপত্যকা। তাহলে তোমরা কী বলবে যে ভাঁজযুক্ত শিলাস্তরে যদি ভূমির ঢাল বেশি হয় তাহলে ভিগুর সৃষ্টি হয়, আর ভিগুর পরবর্তী যে নিম্নভূমি অঞ্চলটা পুরো অংশটা সেটা হলো উপত্যকা। বাস, ভিগু আর উপত্যকা এখানে হয়ে গেল। খুব সুন্দরভাবে তোমরা এটা নিজেরাই লিখতে পারবে। আচ্ছা, 7 নম্বরে দেখো, 7 নম্বরে এখানে কী আছে দেখো, মোনাডনক আর সমপ্রায় ভূমি। কোথায়? মোনাডনক আর সমপ্রায় ভূমি, এটাও তোকে একই কথা। দেখো সবগুলো তোমরা কী বলবো বলতো, ভাঁজযুক্ত শিলাস্তরে, মোট কথা ভাঁজযুক্ত শিলাস্তরে, এই কথাটা প্রথমে উল্লেখ থাকবে। সবগুলো ভূমিরূপ কোথায় হচ্ছে? ভাঁজযুক্ত শিলাস্তরে। এবার মোনাডনক কি আছে? মোনাডনক বা সমপ্রায় ভূমি। এবার মোনাডনক বা সমপ্রায় ভূমিটা কি? দেখো ভাঁজযুক্ত শিলাস্তরে এটা সবসময় মনে রাখবে, মোনাডনক, ইনসেলবার্স আমাদের দুইটা আছে, একটা আর্দ্র অঞ্চল, একটা শুষ্ক অঞ্চল। আর্দ্র অঞ্চলও দেখবে ক্ষয়চক্রের 3টা পর্যায়, যৌবন, পরিণত, বার্ধক্য। বার্ধক্য পর্যায়েই কিন্তু তোমার এই মোনাডনকগুলো সৃষ্টি হয়। আর শুষ্ক অঞ্চলে ক্ষয়চক্রের একদম শেষ পর্যায়ে তৈরি হয় কিন্তু ইনসেলবার্স। তাহলে আমরা শুষ্ক অঞ্চলে যাবো না, আমরা আর্দ্র অঞ্চলে দেখো। তাহলে ভাঁজযুক্ত শিলা, তোমরা কি বলবে যে ভাঁজযুক্ত শিলাস্তরে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে, দেখো কি বলবে, ভাঁজযুক্ত শিলাস্তরে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে কি হয়, একদম শেষ পর্যায়ে অধভঙ্গ, যেখানে উপত্যকাগুলো আছে একদম নিচু অংশ, একদম মনে করো এই যে এরকম আমি ধরলাম, এটা পুরো এলাকা, এই এলাকাটা একদম মনে করো এটা উচ্চভূমি, এইটা মধ্য, একদম নিচু এলাকাটা, এই এলাকাটা যেটা, এইটা মনে করো উঁচু আছে, তাহলে এইটা হলো ঊর্ধ্ব, আর এটা মনে করো অধভঙ্গ। এই যে এলাকাটা উচ্চভূমি, মধ্য, আর এটা মনে করো তোমার নিম্নভূমি, যেটা একদম শেষ পর্যায়ে, হ্যাঁ শেষ পর্যায়টা। তাহলে ভাঁজযুক্ত শিলাস্তরের একদম ক্ষয়চক্রের শেষ পর্যায়ে কতগুলো শৈলশিরা গঠিত হয়। এই শৈলশিরাগুলো কীরকম হয়, এদের উচ্চতা, এই শৈলশিরাগুলো যেগুলো আছে এদের উচ্চতা হ্রাস পায়, এদের উচ্চতা হ্রাস পেয়ে কতগুলো টিলার মতো বা অনুচ্চ পর্বত পাহাড়ের মতো ভূমিরূপ গঠিত হয়। এই অনুচ্চ পাহাড় বা অবশিষ্ট পাহাড় বা টিলার মতো ভূমিরূপগুলোকে বলা হয় কি বলতো, মোনাডনক। যে তোমরা কি বলবে, ভাঁজযুক্ত শিলাস্তরে একদম শেষ পর্যায়ে, মানে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে যে শৈলশিরাগুলো আছে সেগুলো ক্ষয় পেয়ে ছোট হয়ে যায় এবং এগুলো টিলার আকারে বা অবশিষ্ট পাহাড় রূপে অবস্থান করে। এই অবশিষ্ট পাহাড় বা টিলাগুলোকেই বলা হয় কি, মোনাডনক। তাহলে ভাঁজযুক্ত শিলাস্তরের একদম শেষ পর্যায়ে, মানে ক্ষয়চক্রের একদম শেষ পর্যায়ে যে কতগুলো শৈলশিরা ক্ষয় পেয়ে কি হয়, ছোট হয়ে যায়, টিলার আকারে অবস্থান করে বা অবশিষ্ট পাহাড় রূপে অবস্থান করে, এদেরকেই বলা হয় কি, মোনাডনক। আর এই মোনাডনক যে অঞ্চলটার মধ্যে অবস্থান করে, এই পুরো অঞ্চলটাকেই বলা হয় কি বলতো, সমপ্রায় ভূমি বা পেনি প্ল্যান, একে বলা হয় কি, পেনি প্ল্যান। তাহলে মোনাডনক যেখানে অবস্থান করে, এই সমগ্র সমতল অঞ্চলটিকে একদম কি বলবো, এটা ভাঁজযুক্ত শিলাস্তরের একদম শেষ পর্যায়ে সমগ্র সমতল অঞ্চলটিকেই বলা হয় সমপ্রায় ভূমি বা পেনি প্ল্যান। তার মানে এই সমপ্রায় ভূমির মধ্যে যে টিলার মতো বা অবশিষ্ট পাহাড়ের মতো ভূমিরূপগুলো দেখা যায়, তারাই হলো কিন্তু মোনাডনক। ক্লিয়ার? তাহলে তোমরা মোনাডনক এবং সমপ্রায় ভূমি তোমরা নিজের মতো করে তোমরা লিখতে পারবে। তোমরা এখানটা তোমাদের কনসেপ্ট একটা হয়ে গেল, তোমরা নিজেদের মতো করে তোমরা লিখবে। আচ্ছা, এইবার 8 নম্বরে একটু দেখো তোমরা, একদম সবার শেষে কি আছে, যে ভাঁজের ঢাল অনুযায়ী অনুগামী ও বিপরা নদীর প্রবাহপথ গঠন। তো ভাঁজের ঢাল অনুযায়ী অনুগামী ও বিপরা নদীর প্রবাহপথ, দেখো কি হয়। 8 নম্বরটা দেখো, একদম অ্যাকচুয়ালি কী বলো তো, যে ভাঁজযুক্ত অঞ্চলে ভূমির প্রাথমিক, দেখো ভাঁজযুক্ত অঞ্চলে অ্যাকচুয়ালি মনে করো এটা পুরোটা ভাঁজযুক্ত অঞ্চল। এই যে ভাঁজযুক্ত অঞ্চল, এই ভাঁজযুক্ত অঞ্চলে ভূমির প্রাথমিক ঢাল অনুসারে যে নদীগুলো প্রবাহিত হবে, এইটাই হলো অনুগামী নদী, এটাই হলো অনুগামী নদী। আর অনুগামী নদীর বিপরীতে যে নদীগুলো প্রবাহিত হবে, মনে করো এইটা এইদিকে আর আরেকটা মনে করো এইদিকে, উল্টো দিকে, তাহলে অনুগামী নদীর বিপরীতে যে নদী প্রবাহিত হয় তাকে বলে কি, বিপরা নদী, বিপরীত নদী। তাহলে এইটা তোমরা ভাঁজের প্রাথমিক ঢাল অনুসারে যে নদী প্রবাহিত হবে সেটা হলো অনুগামী নদী, আর অনুগামী নদীর বিপরীতে যে নদী প্রবাহিত হয় সেটা হলো বিপরা নদী। এইভাবে তোমরা এই ভাঁজযুক্ত অঞ্চলে সৃষ্ট যে ভূমিরূপগুলো তোমরা চিত্র সহ নিজেরাই তোমরা বর্ণনা করতে পারবে। তাহলে ভঙ্গিল পর্বত, জুড়া গঠন, বৈপরীত্য ভূমিরূপ, কোয়েস্তা, হকব্যাক,
ভিগু ও উপত্যকা মনোরম সম্প্রদায় ভূমি, এই কয়েকটা ভূমিরূপ তোমরা সুন্দরভাবে চিত্রসহ তোমরা কিন্তু উপস্থাপন করতে পারবে। আশা করি তোমরা বুঝেছো। তোমরা ক্লাসগুলোকে একটু মন দিয়ে যদি তোমরা আমার শব্দগুলো শুধু শুনো, তাহলে এই শব্দগুলো দিয়েই তোমরা সুন্দরভাবে প্রত্যেকটা ভূমিরূপের বর্ণনা তোমরা চিত্রসহ তোমরা লিখতে পারবে। তো আশা করি তোমরা সবাই পারবে এবং বুঝে বুঝে তোমরা লিখবে, কোনো মুখস্থ করবে না, কনসেপ্ট নিয়ে তোমরা সুন্দরভাবে চিত্রসহ উপস্থাপন করবে এই ভূমিরূপগুলো। আর তোমরা যারা যারা আমার এই ক্লাসগুলো তোমরা দেখো, তারা তো অবশ্যই দেখবে, এবং যারা তোমরা নতুন তারা অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, তাহলে তোমরা আবার নতুন নতুন কিছু ক্লাস আমার দেখতে পাবে। তো সবাই ভালো থাকবে, ধন্যবাদ।